চিংড়িপুর গ্রামে একজন লোভী কৃষক বাস করত। মেছো ভূত সেজে মানুষকে ভয় খাওয়ায় চিংড়ি হাতে নেওয়া। চলো বন্ধুরা, আজকে তাদের দ্বিতীয় পর্বটি দেখে আসি। সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি নামে, আর এই বৃষ্টির ভেতর সেই সাদা কাপড় গায়ে জড়ানো আজব মেছো ভূত রতনের বাড়ির দিকে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পরেই মাথায় একটা ঝুড়ি নিয়ে মেছো ভূত বের হয়ে যায়। আর বলো না গো দিদি, ঝুড়িতে চিংড়ি মাছ নিয়ে রতনের বাড়িতে যাচ্ছি। কেন কেন নিয়তি, সকাল সকাল মাথায় ঝুড়ি নিয়ে কোথায় চলে? কেন তুমি জানো না, রতনের বাড়িতে একটা মেছো ভূত থাকে। ওই মেছো কেন হঠাৎ চিংড়ি মাছ নিয়ে রতনের বাড়িতে যাচ্ছ কেন? ওই মেছো যাকে দেখা দেয় তাকেই চিংড়ি মাছ দিতে হয়, না দিলে তুমি সব এর কিছুই তো আমি জানতাম না। দিতে হয়, না দিলে ওই রাতেই মেছো ভূত তার পুকুরের সমস্ত চিংড়ি ফাঁকা করে দেয়। আছে তোমাদেরকে যদি মেছো দেখা দিত আর তোমরা যদি বোঝো তোমাদেরও তো চিংড়ি মাছের পুকুর আছে, দিত তোমরা যদি ওকে চিংড়ি মাছ না দিতে তাহলে তো সর্বনাশ হয়ে যেত। এখন আমি বলে গেলাম বলে তোমরা ওই মেছো ভূতকে চিংড়ি মাছ দিতে পারবে। সবই তো দিদি, ওই মেছো ভূতকে সব সময় রতনের বাড়ির আশপাশেই দেখা যায়, তাই তো চিংড়ি মাছ বুঝলাম। কিন্তু তোমরা মেছো ভূতকে চিংড়ি মাছ দেওয়ার জন্য রতনের বাড়িতে যাচ্ছ কেন? ওই মেছো ভূত কি সব সময় রতনের বাড়িতেই ঢুকে থাকে নাকি? হ্যাঁ গো দিদি। বালতি বাড়িতে ফিরে এসে মোহনকে সব কথা খুলে বলে। তাই তো চিংড়ি মাছ নিয়ে রতনের বাড়িতেই যাচ্ছি। আমি একটু আগে যাই, ঘরের মানুষটা আরো এক ঝুড়ি নিয়ে কিছুক্ষণ পর আসছে। এরপর আর একটা কথাও না বলে নিয়তি ব্যস্ত পায়ে হেঁটে ওখান থেকে চলে যায়। কি আছে যে আমরা কেউ জানি না? তুমি একটু খুঁজে বের করো না কি হচ্ছে এসব। এমন চলতে থাকলে তো গ্রামের সব পুকুর একেবারে চিংড়ি শূন্য হয়ে পড়বে। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কি বলছো এসব? শেষ পর্যন্ত তুমি আর গ্রামের সবাই ওই মেছো ভূতকে চিংড়ি মাছ দিতে উঠে পড়ে লেগেছো? তা না হলে আমি আর বলছি কেন, নিয়তিকে দেখলাম নিজে মাথায় করে ঝুড়ি ভর্তি চিংড়ি মাছ নিয়ে রতনের বাড়ির দিকে যাচ্ছে। এত জায়গা থাকতে মেছো ভূত কেন রতনের বাড়িতে আশ্রয় নেবে? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে যে আমরা কেউ জানি। এই কি গো, তোমরা এই অসময় পুকুর থেকে মাছ ধরছো কেন? আর বলো না মোহন দাদা, গত রাতে মেছো ভূতের সাথে আমার দেখা হয়েছে জানো। মোহন তখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে একা একা বলে, একবার জমিদার বাবুর বাড়িতে গিয়ে এই বিষয়ে আলোচনা করে দেখি উনি কি বলেন। এমন বিপদ দেখা গেছে যে মেছো ভূতকে চিংড়ি মাছ দিলেও বিপদ আর না দিলেও বিপদ হচ্ছে না। কই রে, তাড়াতাড়ি মাছ ধরতে শুরু কর। এই মোহন দাদার কথা শুনিস না, তাহলে কিন্তু গোটা পুকুরের মাছই হারাতে হবে। গ্রামের সবার মতো দেখা হয়েছে মাথায় ও মেছো ভূত দেখা হয়েছে তো কি হয়েছে? অবধি তোমাদের পুকুর থেকে মাছ ধরতে হবে। হ্যাঁ, মাছ না ধরলে গোটা পুকুর যে একেবারে খালি করে দেবে। একেবারে খালি হয়ে যাওয়ার থেকে বরং অর্ধেক মাছ ওকে দিয়ে আসি না। তোমরা কাজগুলো একদমই ভুল করছো। ওই মেছো ভূতকে মাছ দেওয়াটা একদমই ঠিক হচ্ছে না। মোহন জমিদার বাবুর বাড়িতে এসে তাকে সব কথা খুলে বলে। হ্যাঁ, এই মেছো ভূতের কথা যে আমি একদম শুনিনি তা কিন্তু না, আমার কানেও কয়েকবার এসেছে কথা। জমিদার বাবুর মাথায় ওই মেছো ভূতের ভয় ঢুকে গেছে। আমি যতই বলি না কেন ওরা আবার কথা মানবে না। আমি বরং শুধু শুধু সময় নষ্ট না করে তাড়াতাড়ি জমিদার বাড়ির দিকে যাই। যা বলার ওনাকেই বলবো, তারপর দেখে উনি কি করেন। আমি আবার চাকর বিশুকে তোমার সাথে পাঠিয়ে দিচ্ছি। আজকে রাতে তুমি ওই মেছো ভূতের পিছু নাও, যে করেই হোক। তুমি এটা দেখবে যে এতগুলো চিংড়ি মাছ নিয়ে ওই মেছো ভূতের ভয়ে গ্রাম থেকে তো চিংড়ি মাছের চাষ একেবারে উঠে যাবে মনে হচ্ছে। তুমি একটা কাজ করো মোহন, আবার চাকর বিশুকে অনেকে কোথায় যায়। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমি আজকে